আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ফার্স্ট ইয়ার আছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে ক্যাশ রিসিপ্ট জার্নালের খুব ইম্পর্ট্যান্ট একটা সাজেশন নিয়ে হাজির হলাম। আজকে সাজেশনটা পরীক্ষায় আসা এরকম খুব ইম্পর্ট্যান্ট একটা সাজেশন। কোনোভাবেই ক্লাসটা স্কিপ করবে না, মনোযোগ দিয়ে যদি ক্লাসটা খেয়াল করো, এখান থেকেই তুমি 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাবা। অর্থাৎ ক্যাশ রিসিপ্ট জার্নাল, যে ধরনের ক্যাশ রিসিপ্ট জার্নাল পরীক্ষায় আসে ঠিক ওই ধরনের এই প্রশ্ন তোমাদের জন্য আজকে আমরা রেডি করছি। কথা না বাড়িয়ে একটু প্রশ্নটার দিকে খেয়াল করি। XYZ কোম্পানি ইউজেস এ 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল। অর্থাৎ XYZ কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান একটি 6 কলামের নগদ প্রাপ্তি জাবেদা ব্যবহার করে। দেয়ার ক্যাশ রিসিপ্ট ফর মান্থ অফ জুলাই 2013 আর এস ফলোস। 2013 সালের জুলাই মাসের জন্য তাদের নগদ প্রাপ্তিগুলো নিম্নরূপ। এখানে জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত অনেকগুলো নগদ প্রাপ্তি আছে। রিকোয়ার্ড করণীয় বলতে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অফ ক্যাশ রিসিপ্ট জার্নাল। অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদায় ওই লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। প্রথমে নগদ প্রাপ্তি জাবেদা বলতে আমরা কি বুঝি? যাবতীয় নগদ টাকা প্রাপ্তির ফলে আমরা যে লেনদেনগুলো হয়, যে লেনদেনগুলোতে শুধু নগদ প্রাপ্তি হয়, ওই সমস্ত লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। এখানে কোনো প্রকার বাকিতে লেনদেন বা কোনো প্রকার নগদ প্রদান লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এইখানে লেনদেনের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র নগদ প্রাপ্তিগুলো আসবে। তো আমরা প্রথমে 6 কলাম বিশিষ্ট একটা ঘর রেডি করব, একটু খেয়াল করি সবাই। উপরে XYZ কোম্পানির নাম লিখলাম, ক্যাশ রিসিপ্ট জার্নাল 6 কলাম বিশিষ্ট বলতে এখানে দেখো প্রথমে ডেটের একটা কলাম থাকবে, মানে তারিখের একটা কলাম, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড অর্থাৎ ক্রেডিট হিসাব খাত রেফারেন্সের একটা ঘর। এই 3টা ঘর বাদে তুমি দেখবা এরপরে 6টা কলাম আছে, যেমন ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এইখান থেকে শুরু করে 6টা কলাম, 1 2 3 4 5 6। 6 কলাম বিশিষ্ট বলতে এখানে বোঝায় যে ক্যাশ ডেবিট থেকে শুরু করে কস্ট অফ গুডস সোল্ডের পর্যন্ত লাস্ট পর্যন্ত 6টা কলাম হবে। তো একটু প্রথমে আবার খেয়াল করো, প্রথমে ডেটের ঘর হবে, তারিখের। অ্যাকাউন্ট ক্রেডিট মানে আমরা যখন নগদ প্রাপ্তি জাবেদা করব তখন নগদান ডেবিট অন্য একটা হিসাব অবশ্যই ক্রেডিট হবে, সেই ক্রেডিট হিসাবের নামটা এখানে হবে, রেফারেন্সের একটা ঘর হবে। তারপরে ক্যাশ ডেবিটের একটা ঘর করব, সেলস ডিসকাউন্ট ডেবিট অর্থাৎ বিক্রয় বার্তা ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার ক্রেডিট, সেলস ক্রেডিট মানে বিক্রয় ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আশা করি ঘরের গুলা মোটামুটি 2-1বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন আমরা একটা একটা লেনদেন পড়ব, সেই লেনদেনগুলোকে নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। আমি আবার বলতেছি, ক্লাসটা কোনোভাবেই টানবে না। ক্লাসটা যদি না টেনে থাকো এখান থেকেই তুমি ক্যাশ রিসিপ্ট জার্নাল পুরো কমপ্লিট করে ফেলতে পারবা। জুলাইয়ের 1 তারিখ কি বলছে দেখো, ক্যাশ সেলস টোটাল টাকা 58,000, কস্ট টাকা 34,800, অর্থাৎ নগদ বিক্রয় মোট পরিমাণ হলো 58,000, ব্র্যাকেটে বলছে ক্রয় মূল্য 34,800 টাকা। প্রথমে আমরা নগদ বিক্রয় করলে জাবেদা কি জানি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে বলে রাখি, নগদ প্রাপ্তি জাবেদা ভালোভাবে পাঠতে হলে সাধারণ জাবেদা তোমার একদম ভালো মতো আয়ত্ত থাকতে হবে। সাধারণ জাবেদার আমাদের বেসিক ক্লাস দেওয়া আছে, তোমরা একটু স্ক্রল করলে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে সাধারণ জাবেদার বেসিক ক্লাস সহ কয়েকটা ক্লাস পাবা, এগুলো দেখলেই সাধারণ জাবেদা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্যাশ সেলসের জাবেদা কি, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, পাশাপাশি কস্ট প্রাইস আছে। তাহলে আমরা এটার এন্ট্রি দিব, ডেটের ঘরে 2013 জুলাই 1 দিলাম। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট বলে এই অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে দেখো ক্রেডিট হিসাব খাতের এখানে আমরা সেলস লিখছি, ক্যাশ ডেবিট বলে ক্যাশের ঘরে 58,000 লিখছি, সেলস ক্রেডিট বলে সেলসের ঘরে 58,000 লিখছি। তার মানে আমরা সাধারণ জাবেদায় যেগুলোকে ডেবিট ক্রেডিট করি সেগুলোর ঘরে ঘরে গিয়ে টাকাটা বসাই দেওয়া, এখানে আর কোনো কাজ না। তো ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট বসাইলাম। কস্ট প্রাইস যেটা আছে সেটার জন্য এই কলামটা ব্যবহার করব আমরা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা মূলত কস্ট প্রাইস যদি থাকে সেটা ব্যবহার করার জন্য 34,800 টাকা। এরপরের ট্রানজাকশনটা যদি আমরা দেখি, 1 তারিখে বলছে চেক ফর টাকা 63,700 ইজ রিসিভ ফ্রম আনিস অ্যান্ড কোম্পানি
is payment of an invoice dated June 26 for টাকা 65,000 terms 210 and 30। প্রথমে বলে রাখি এই টার্মস মানে সত্য, 210 মানে হলো 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 2% বাট্টা, and 30 বলতে কি বোঝায় 30 দিনের ভিতরে নেট টাকাটা দিতে হবে। এখন পুরো ট্রানজাকশনটার বাংলা অর্থ যদি আমরা বলি 5 তারিখের, যে 26 তারিখে 65,000 টাকা চালানের পরিশোধ হিসাবে আনিসেন কোম্পানির কাছ থেকে 63,700 টাকার একটি চেক পাওয়া গেল, যেগুলো সত্য ছিল। 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাট্টা, না হয় পুরো টাকা মানে নেট টাকা দিতে হবে 30 দিনের মধ্যে। তাহলে পাওয়া গেছে 63,700, কার কাছ থেকে? আনিসেন কোম্পানি থেকে। মূলত কত টাকা পাইতাম? 65,000 টাকা, মানে 65,000 টাকার স্থলে 63,700 পাইছি, বাকি টাকা আমরা ডিসকাউন্ট হিসাবে দেখাবো। আচ্ছা, বাট্টা সহ যদি টাকা পাই, প্রথমে খেয়াল করবা ক্যাশ ডেবিট 63,700, 65,000 এবং 63,700 যে পার্থক্য সেটা হবে বাট্টা, সেলস ডিসকাউন্ট ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে আনিসেন কোম্পানি বলতে অ্যাকাউন্ট রিসিভেবলকে বোঝায়, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে দেখো একটু ডেটের ঘরে আমি জুলাই 1 লিখলাম, আনিসেন কোম্পানি বা অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ক্রেডিট সেই জন্য অ্যাকাউন্ট ক্রেডিটের এখানে আনিসেন কোম্পানি লিখলাম। ক্যাশে পাইছি 63,700, 65,000-এর মধ্যে 63,700 পাইলে সেলস ডিসকাউন্ট বা বাট্টা হবে 1300 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল প্রকৃতপক্ষে ক্রেডিট হবে 65,000 টাকা। আমরা যদি পরের লেনদেনটা দেখি, 9 তারিখে বলতেছে an additional investment of টাকা 50,000 in cash is made in the business by the proprietor owner of XYZ company। অর্থাৎ XYZ কোম্পানির স্বত্বাধিকারী বা মালিক ব্যবসায়ে নগদে অতিরিক্ত 50,000 টাকা বিনিয়োগ করেন। অতিরিক্ত যদি বিনিয়োগ করে সেটার জাবেদা হয় ক্যাশ ডেবিট, এডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধন ক্রেডিট। তাহলে আমাদের প্রশ্নের মানে ঘরের মধ্যে দেখো জুলাই 9 তারিখ দিলাম, ক্যাপিটাল যেহেতু ক্রেডিট সেই জন্য ক্রেডিট অ্যাকাউন্টের এখানে ক্রেডিট হিসাব খাতের এখানে ক্যাপিটাল লিখলাম, ক্যাশের ডেবিট বলে ক্যাশের ডেবিটের ঘরে 50,000 লিখলাম। এখানে কোথাও কিন্তু ক্যাপিটাল ক্রেডিট নামে কোনো ঘর নাই। দেখো ক্রেডিটের যদি কোনো ঘর না থাকে সেটা আদার অ্যাকাউন্ট ক্রেডিট নামে যে ঘরটা দেখতেছো সেখানে বসবে। যদি এখানে যেমন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট এরকম ক্যাপিটালও ক্রেডিট থাকতো, এটা ক্যাপিটালে বসতো, বাট ক্যাপিটাল ক্রেডিট তো নাই, 6 কলাম বিশিষ্ট জাবেদায়। সেজন্য যেই পক্ষগুলো নাই সেগুলোর জন্য আদার অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডটা আমরা ব্যবহার করব। এই 50,000 টাকা এখানে বসাইলাম। আমরা যদি পরে ট্রানজাকশনটা দেখি, 10 তারিখ ক্যাশ সেলস টোটাল টাকা 1,25,190, কস্ট টাকা 75,110। এটা হুবহু জুলাইয়ের 1 তারিখের মতো, মানে নগদে বিক্রি করছে 1,25,190 টাকা, যার ক্রয় মূল্য হলো 75,110। তাহলে জুলাইয়ের 1 তারিখ যেহেতু বুঝছো, 10 তারিখে বসবো, এখানে সেলস লিখবো, নগদে বিক্রয় নগদের করে 1,25,190 লিখলাম, আবার সেলস ক্রেডিট সেলসের করে 1,25,190 লিখবো, কস্ট প্রাইসটা ওই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিটের ঘরে বসাই দেব। তার মানে একই ধরনের লেনদেন, তুমি যদি একটা বুঝো, যেমন জুলাইয়ের 1 তারিখ যেটা ছিল হুবহু জুলাইয়ের 10 তারিখ একই। 12 তারিখ বলছে এ চেক ফর টাকা 72,750 ইজ রিসিভ ফ্রম রফিকান কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 75,000, ইনভয়েস ডেটেড July 3, টার্মস 310 নেতাডে। এটার সাথে এই 5 তারিখের লেনদেন হুবহু সেম, তার মানে 5 তারিখ এবং 12 তারিখ একই। তারপরে বলতেছি 12 তারিখ কি বলছে, জুলাই 12 তারিখ বলছে রফিকান কোম্পানির কাছ থেকে 72,750 টাকার একটি চেক পাওয়া গেল, 75 টাকার চালান, তারিখ হলো 3 জুলাই, শর্ত ছিল 10 দিনের ভিতরে পরিশোধ করলে 3% বাট্টা, না হয় পুরো 30 দিনের ভিতরে টাকা দিতে হবে। এই যে টার্মস এটা 3/10, মানে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 3% বাট্টা, না হয় নেট টাকা দিতে হবে। সহজ কথায় রফিকান কোম্পানির কাছ থেকে 75,000 টাকা পাইতো কোম্পানি, মানে এই কোম্পানি XYZ কোম্পানি তাদেরকে 72,750 টাকা দিচ্ছে, মানে XYZ কোম্পানি 72,750 পাইছে, বাকি টাকা ডিসকাউন্ট হিসাবে দেখাইতে হবে। তো ক্যাশ ডেবিট হবে, সেলস ডিসকাউন্ট ডেবিট হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। তিনটা করে কিন্তু আছে। 12 তারিখ দিলাম, রফিকান কোম্পানি দিলাম, যেহেতু রফিকান কোম্পানির কাছ থেকে পাওয়া গেছে রফিকান কোম্পানি ক্রেডিট হবে। এই অ্যাকাউন্ট ক্রেডিটের এখানে রফিকান কোম্পানি লিখলাম, ক্যাশ যত পাইছে ক্যাশ ডেবিটের ঘরে বসাইলাম 72,750, সেলস ডিসকাউন্ট ডেবিটের ঘরে 2,250, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে মোট 75,000, মানে তিনটা করে এখানে আছে। এই জাবেদাটা হবে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমরা যদি পরে তারিখটা খেয়াল করি, 15 তারিখ বসে এ কাস্টমার অ্যাডভান্স অফ টাকা 7,000 ক্যাশ রিসিভ ফর ফিউচার সেলস।
মানে কি, ভবিষ্যতে বিক্রয়ের জন্য একজন গ্রাহকের কাছ থেকে 7,000 টাকা নগদ অগ্রিম পাওয়া গেল। নগদ যদি কোনো আয় হয় ক্যাশ ডেবিট হয়, আনআর্নড রেভিনিউ ক্রেডিট হয়। তাহলে ক্যাশ তো আমার ঘর আছে, ক্যাশের ডেবিটে 7,000 বসাবো, আর আনআর্নড রেভিনিউ যেটা বা ফিউচার সেলস যেটা, সেটা ক্রেডিট হবে। সেটার ঘর নাই, সেজন্য এটা আদার অ্যাকাউন্ট ক্রেডিটে বসবে। দেখো, অ্যাডভান্স ফ্রম কাস্টমার যেটা আনআর্নড রেভিনিউ, ক্যাশ ডেবিট বলে ক্যাশের ঘরে বসাইছি। অ্যাডভান্স ফর কাস্টমার ক্রেডিট বা আনআর্নড রেভিনিউর ঘর নাই, সেজন্য আদার অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে 7,000 বসাইছি। আমি আগেই বলছিলাম ক্রেডিটের যে পক্ষটা নাই সেটা আদার অ্যাকাউন্ট ক্রেডিটের এখানে বসাবো। বেসিক্যালি সাধারণ জাবেদা, তুমি পারলে এগুলো কোনো ব্যাপার না। 20 তারিখ বলছে ক্যাশ সেলস টোটাল টাকা 1,54,720, কস্ট প্রাইস হলো 92,430। তার মানে 1 তারিখের সাথে হুবহু 20 তারিখ একই, 1, 10, 20 একই জাবেদা। এটা তোমরা পারবা। ক্যাশের ঘরে বসাবো 1,54,720, সেলসের ঘরে বসাবো 720, মানে 1,54,720, আর লাস্টে কস্ট অফ গুডস সোল্ডে 92,430। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এই যে 20 তারিখ সেলস লিখে ক্যাশের ঘরে 1,54,720, সেলস ক্রেডিটের ঘরে 1,54,720, আর কস্ট প্রাইসটার জন্য 92,430, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। 22 তারিখ বলছে কি দেখো, এ চেক ফর টাকা 58,800 ইজ রিসিভ ফ্রম ক্লিন্টন কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 60,000, ইনভয়েস ডেটেড জুলাই 13, টার্মস 2, 10 and 30। এটার অর্থ হলো এই যে ক্লিন্টন কোম্পানি যে দেখতেছো, কাছ থেকে 60,000 টাকার স্থলে 58,800 টাকা পাওয়া গেল। তাহলে এইরকম তো অনেকগুলো করছি। এই যে চেক এখানে 5 তারিখ একটা করছি, 12 তারিখ একটা করছি, 22 তারিখ একই। তুমি যদি এই 5 এবং 12 তারিখ বুঝে থাকো, 22 তারিখও সেম। একই ধরনের লেনদেনগুলো একটা ভালো করে বুঝলো সব একই। তার মানে এখানে ক্যাশ পাইছে 58,800 ক্যাশের ঘরে, তার মানে 60,000 থেকে বাকি যে পার্থক্য 58,800 সেটা ডিসকাউন্টে বসবে, আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 60,000 ক্রেডিট বসবে। দেখো এখানে বসাচ্ছি। এই যে 22 তারিখ ক্লিন্টন কোম্পানি দিলাম, ক্যাশ ডেবিট বলে 58,800 ক্যাশের ঘরে বসাইলাম, 60,000 থেকে 58,800 পার্থক্য 12 টাকা, এটা ডিসকাউন্ট হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার বা ক্লিন্টন কোম্পানি ক্রেডিট হবে 60,000 টাকা। আমরা যদি পরেরটা দেখি, 29 তারিখ ক্যাশ সেলস টোটাল টাকা 1,76,600, কস্ট প্রাইস হলো 1,05,960। দেখো আবার ক্যাশ সেলস, তার মানে 1 তারিখ, 10 তারিখ এবং 20 তারিখের মতো হুবহু আরেকটা লেনদেন 29 তারিখ। এটা তোমরা পারবা, এটা নিজেরা দিবা, আমি এটার কথা আর বলতেছি না। 31 তারিখ ক্যাশ অফ টাকা 2,000 ইজ রিসিভড অন ইন্টারেস্ট আর্ন ফর জুলাই, অর্থাৎ ইন্টারেস্ট বাবদ সুদ প্রাপ্তি, মানে সুদ বাবদ প্রাপ্তি 2,000 টাকা। এটা হলো নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত সুদ ক্রেডিট, ইংরেজিতে করলে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে জুলাই 31 তারিখ দিয়ে ইন্টারেস্ট দিলাম, যেহেতু ইন্টারেস্ট ক্রেডিট 2,000 টাকা ক্যাশের ঘরে বসাইলাম। ইন্টারেস্ট ক্রেডিট পাবে বা ইন্টারেস্ট রেভিনিউ নামে কোনো ঘর নাই, সেজন্য আদার অ্যাকাউন্টে বসাইলাম 2,000। বসানোর পরে আবার ক্যাশের সব যোগ করলে 7,68,760, সেলস ডিসকাউন্টের ঘর যোগ করলে 4,750। এরপরে ক্রেডিটগুলো যদি আমরা যোগ করি, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 2 লাখ, সেলস ক্রেডিটের ঘরে 5,14,510, আদার অ্যাকাউন্ট ক্রেডিট 59,000। এখানে একটা জিনিস খেয়াল করবা, এই দুইটার ডেবিটের যোগফল, অর্থাৎ ক্যাশ ডেবিট এবং সেলস ডিসকাউন্ট ডেবিট, এই দুটোটার যোগফলের টাকা এই তিনোটা ক্রেডিটের যোগফলের টাকার সমান হবে। মানে অ্যাকাউন্ট রিসিভেবলের 2 লাখ, সেলসের 5,14,510, আদার অ্যাকাউন্টের 59,000, এই তিনোটা যোগ করলে যত হবে, ডেবিটের এই দুটোটা যোগ করলে কিন্তু তত হবে। তাইলে বুঝতে হবে অঙ্কটা হয়েছে। আর কস্ট অফ গুডস সোল্ড সেটা আলাদাভাবে 3,08,300 টাকা যোগ করবে। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে, কারণ তোমার একটি মাত্র শেয়ার তোমার মতো আরও 10 জনের উপকার হবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।